হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আরআরবি এনটিপিসির 2020 যে অনগোয়িং পরীক্ষা যে চলছে তার মধ্যে থেকে 30 ডিসেম্বরে যে পরীক্ষা হয়েছিল তার কিছু মেমোরি বেসড ম্যাথের কোশ্চেন্স। ঠিক আছে, আমি দুদিনের দিয়েছিলাম 28 তারিখ 29 তারিখে, আর 30 তারিখের যে কোশ্চেন্স গুলো এসেছিল তার কি বেশ কিছু ম্যাথের কোশ্চেন্স মেমোরি বেসড আমি তোমাদের সাথে ডিসকাস করতে চলেছি। এগুলো মেমোরি বেসড কোশ্চেন্স কালেক্টেড বাই ভ্যারিয়াস সোর্সেস, তারপরে কালেক্টেড বাই মি, অর্থাৎ অনেক ইউটিউব চ্যানেল, অনেক প্ল্যাটফর্ম যারা কালেকশন করেছে তাদের স্টুডেন্টসদের কাছ থেকে, এবং আমি পরবর্তীতে সেখান থেকে কালেকশন করে তোমাদেরকে এই ভিডিওগুলো তৈরি করে করে একটু লেটে কয়েকদিন পর পরই আমি এইগুলো তোমাদেরকে দিচ্ছি, যাতে একটা আইডিয়া শুধুমাত্র পাওয়া যেতে পারে যে কি রকমের কোয়েশ্চেন্স আসছে, কি ট্রেন্ডে চলছে পরীক্ষাগুলো। তাহলে একটা আমরা প্রিপেয়ার থাকতে পারবো, আমাদের একটা মাইন্ডসেট তৈরি হয়ে যাবে যে হ্যাঁ এই ধরনের কোয়েশ্চেন্স আসছে এবং আমরা এগুলো অলরেডি প্র্যাকটিস করেছি। তো 30 তারিখে জিজ্ঞেস করা কিছু কোয়েশ্চেন্স, ঠিক আছে, কোয়েশ্চেন্স গুলো অ্যাজ ইট ইজ নাও মিলতে পারে, কারণ মেমোরি বেসড কোয়েশ্চেন যেহেতু, তো পুরোপুরি ভাবে তার স্টুডেন্টের মনে থাকে না, তারা একটা এসে রাফ আইডিয়া বলে, তার থেকে একটা ধারণা করে কোয়েশ্চেন্স গুলোকে রিকনস্ট্রাক্ট করা হয়ে থাকে। তো তাও একটা আমরা রাফ আইডিয়া পাবো, তো সেখান থেকে দেখো। ঠিক আছে, পরবর্তীতে যখন অ্যান্সার কি বেরোবে, সবার পরীক্ষা হয়ে গেলে অনেকদিন পর, তখন আবার আমরা সেগুলো সলিউশনস অবশ্যই করব প্রতিটা শিফটে। আপাতত আমরা একটা আইডিয়া নিই। তো 30 তারিখে বেশ কিছু কোয়েশ্চেন্স দেখো কি বলছে, ফাইন্ড দি স্কোয়ার রুট অফ এত। কোয়েশ্চেন্স গুলো ইংরেজিতেই থাকছে, আমি এগুলোকে বাংলাতে বুঝিয়ে দেবো তোমাদের। ফাইন্ড দি স্কোয়ার রুট মানে বর্গমূল বের করতে বলেছে 36.1/1024। তো 36.1 বাই 1000 মানে 102.4, এটার বর্গমূল। এখানেও এক গড় পর দশমিক, এখানেও এক গড় পর দশমিক, মানে দশমিক দশমিক ভ্যানিশ হয়ে গেল। আর এখানে 361 হলো, আর নিচে হলো 1024। 361 কতর স্কোয়ার হয়? 19। তার মানে 361 বর্গমূল হচ্ছে 19, আর 1024 এর বর্গমূল হচ্ছে 32। সো দিস ইজ 19/32। 19/32 হচ্ছে আমাদের অ্যান্সার এখান থেকে। A man bought a watch at 25% discount on the original price. On selling the watch at 140% of the price at which he bought the watch, he gets 40 more than the original price. The price at which he bought the watch. একজন মানুষ কি করে, সে একটা ঘড়ি কিনে 25% ডিসকাউন্টে অন দি অরিজিনাল প্রাইস, মানে অরিজিনাল যে প্রাইস ছিল তার উপর 25% ডিসকাউন্টে সে জিনিসটাকে কেনে। তার মানে তার কস্ট প্রাইস হবে এইটা যা হবে। অন সেলিং দি ওয়াচ at 140% of the price at which he bought, মানে মনে করো না অরিজিনাল প্রাইস যদি 100 টাকা হয়, ও 25% এর ডিসকাউন্ট পেয়েছে ওখানটায়, মানে 75 টাকায় কিনেছে ও জিনিসটাকে। ঠিক আছে, তারপরে বিক্রি করার সময় কি করছে, যে দামে কিনলো তার 140% দামে ও জিনিসটাকে বিক্রি করছে। তাহলে 75 এর উপর 140% যদি আমি বের করি তাহলে কত হবে, দেখো জিরো জিরো কাটলে 5 দুনা 10, 5 15 তে 75, 2 7 14, 15 সাথে 105 টাকাতে তার মানে সে জিনিসটাকে বিক্রি করছে। এতে পরে বলছে হি গেটস 40 মোর দ্যান দি অরিজিনাল প্রাইস। অরিজিনাল প্রাইসের থেকে সে 40 টাকা বেশি পেল। অরিজিনাল প্রাইস 100 আর বিক্রয় মূল্য 105, কত বেশি হচ্ছে? 5 বেশি হচ্ছে। তার মানে আমি বলতে পারি 5 মানেই হচ্ছে 40 টাকা, তাহলে 1 মানে হচ্ছে 8 টাকা। তাহলে বলছে দ্য প্রাইস অ্যাট হুইচ হি বট, সে কোন দামে জিনিসটা কিনেছিল। তাহলে 1 এর মান যদি 8 টাকা হয় তাহলে 75 এর মান কত হবে? 75 ইন্টু 8, 8 5 40, শূন্য থাকলো 4, 8 7 56, আর 4 60, 600 টাকা। তার মানে সে জিনিসটাকে 600 টাকাতে কিনেছিল। নেক্সট বলছে if 25% of a number is subtracted from the number it becomes 24. Find the number. একটা নাম্বার আছে x মনে করে নাও, তার থেকে সেই নাম্বারটা যদি 25% কে বিয়োগ করে দিই তাহলে 24 আসবে। তো এত x ধরার দরকার নেই। কোনো একটা নাম্বার, তার থেকে তার 25% যদি বিয়োগ করে দাও তাহলে বাকি থাকবে কতটা? 75% বাকি থাকবে। তাহলে সেই নাম্বারটার 75% এর মান হচ্ছে 24। তাহলে গোটা নাম্বারটা কত? 100% এর মান বের করি। 25 3 75, 25 4 100, 3 8 24, 8 4 32। তার মানে সেই নাম্বারটা হচ্ছে কত? 32। A sum of money becomes rupees 1600 in 2 years and rupees 1700 in 3 years when compounded annually. Find the rate of interest. কোনো একটা টাকা 1600 টাকা হয়ে যায় 2 বছরে, আর 1700 টাকা হয় 3 বছরে চক্রবৃদ্ধি সুদের হারে। তাহলে সুদের হার কত? তো 1600 টাকা ছিল, সেখান থেকে হয়ে গেল 1700, তার মানে 100 টাকা অতিরিক্ত বেড়ে গেল। 100 টাকাটা বাড়লো কিভাবে? এই আগের বছর যে 1600 হয়েছিল তার উপরে সুদ, 1600 এর উপরে 100 সুদ হয়ে 1700 হয়েছে। তাহলে 100 টাকা সুদ হয়েছে 1600 এর উপর,
ইন্টু 100%, এটাই সুদের হার হবে আমাদের। দুটো জিরো কাটতে পারি, 4 4 16, 4 25 100, 25/4 মানে 6.1/4%, এটা হচ্ছে সুদের হার হবে চক্রবৃদ্ধি। রাইট দি ফলোইং এক্সপ্রেশন ইন পি বাই কিউ ফর্মে লিখতে বলছে, 0.232323 ডট 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 ডট, এটাকে পি বাই কিউ ফর্ম। আগে আমি এটাকে লিখতে পারি কি 0.23, তার মাথায় বার বা বৃত্ত দশমিক বলা হয় তাকে, এটাকে রেকারিং ডেসিমাল। ওকে, মানে একই জিনিস দেখো 232323 বারবার রিপিট করছে। তো এরকম লেখার পর এটাকে আমাদের পি বাই কিউ ফর্মে লেখার নিয়ম কি, সবকিছু বাদ দিয়ে, শূন্য দশমিক মাথার দাগ সব বাদ দিয়ে লেখো, কত হলো 23, মাইনাস দশমিকের পরে কি এমন কোন সংখ্যা আছে যার মাথায় দাগ নেই, না নেই, তাহলে জিরো বাদ, আর যদি থাকতো তাহলে ওটাকে বাদ দিতাম, ডিভাইডেড বাই দশমিকের পর এরকম কটা সংখ্যা আছে যার মাথাতে দাগ দেওয়া আছে, দুটো সংখ্যা, তাহলে দুটো নয়। এরকম কি কোনো সংখ্যা আছে দশমিকের পরে কোনো ডিজিট আছে যার মাথাতে দাগ নেই, না নেই, তাহলে আর কিচ্ছু হবে না, এটাই 23/99, এটা হচ্ছে পি বাই কিউ ফরম্যাট। ফাইন্ড দি সাম অফ অল ইন্টেরিয়র অ্যাঙ্গেলস অফ এ রেগুলার পেন্টাগন, একটা রেগুলার মানে মানে সুষম পেন্টাগন মানে পঞ্চভুজ, একটা সুষম পঞ্চভুজের যতগুলো ইন্টেরিয়র মানে অন্তঃকোণ আছে তার সমষ্টি। তো কোনো সুষম বহুভুজের অন্তঃকোণের সমষ্টির ফর্মুলা হয় n-2 ইন্টু 180 ডিগ্রি, n-2 ইন্টু 180 ডিগ্রি, যেখানে n মানে বাহুর সংখ্যা, পেন্টাগন মানে পঞ্চভুজের বাহুর সংখ্যা 5টা, তাহলে 5-2 ইন্টু 180 ডিগ্রি, তাহলে 5 থেকে 2 গেলে কত, 3 হলো, 3 ইন্টু 18 মানে 100, 18 3 54, 540 ডিগ্রি, ঠিক আছে। n এর মান 5 হলো, 5 থেকে 2 গেলে n-2 ইন্টু 180 ডিগ্রি, 540। Two articles were sold at rupees 990. Okay, if there is a profit of 10% on one article and loss of 10% on another article, find overall profit or loss. তো যখন কোনো আর্টিকেল দুটোরই সেলিং প্রাইস সেম হয় আর একটাতে 10% এর লাভ হয়, একটাতে 10% ক্ষতি হয়, তো আলটিমেটলি এখানে সবসময় মনে রাখবে ক্ষতিই হবে, আর সেই ক্ষতিটা হবে 10^100% এর, অর্থাৎ 1% এর সবসময় এখানে লস হবে। ফাইন্ড দি ওভারঅল প্রফিট অর লস যদি বলা হয় পার্সেন্টেজ চেয়ে চায়, তাহলে ডিরেক্ট আমাদের এইভাবে বেরিয়ে যাবে 1%, কিন্তু আমরা তো অপশন এখানে দেখতে পাচ্ছি না। ওভারঅল প্রফিট লস যদি আমাদের অ্যামাউন্ট থাকে মানে টাকায় দেওয়া থাকে যে কত টাকার লাভ লস, তাহলে কিভাবে বের করব। তো দেখো ওভারঅল লস হলো কত, 1% এর, আর মোট বিক্রয় মূল্যের কথা যদি, আচ্ছা 1% মানে কি 1/100, তার মানে মোট ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে লস হচ্ছে 1 টাকা, এটাই হচ্ছে ওভারঅল লসের মানে, যে মোট ক্রয় মূল্য 100 হলে লস 1, তাহলে বিক্রয় মূল্য কত বলো দেখি, 100 থেকে 1 কমিয়ে দাও, 99 টাকায় বিক্রি করেছো তুমি দুটো জিনিসকে, আর একটা জিনিসের দাম কত করে বিক্রি করা হয়েছে 999 এ, তাহলে 990 এ, তাহলে দুটো জিনিসকে আমি বিক্রি করেছি 990 ইন্টু 2 এত টাকাতে, তাহলে আমি বলতে পারি 99 ইউনিটের মানই হচ্ছে এইটা, 990 ইন্টু 2, তো 99 ইউনিটের মান যদি এটা হয় তাহলে 1 ইউনিটের মান কত হবে, 990 ইন্টু 2/99, 99 10 মানে 20, আর দেখো লস কত হয়েছিল, লস তো একেরই ছিল, তার মানে একটু ওভারঅল লসের কথা যদি বলা হয় তাহলে লস কত হচ্ছে 20 টাকার, ওভারঅল লস 10 দুনা 20। তো এই হলো আমাদের গল্প, ওভারঅল লস যদি বলে তাহলে 20 টাকার আমাদের ওভারঅল লস হচ্ছে, ঠিক আছে। তো এবার আমরা দেখে নিচ্ছি পরেরটা। বলছে if two dice are shown simultaneously, then find the probability of getting the sum of number as 12. ওকে, দুটো ডাইসকে যদি আমরা ফেলি তাহলে প্রবাবিলিটি বা সম্ভাবনা বের করতে হবে গেটিং দি সাম অফ নাম্বার অ্যাজ 12, সাম অফ নাম্বার মানে দুটো ডাইস ফেললে একটার মধ্যে কিছু একটা আসলো আরেকটাতে কিছু একটা আসলো, এই দুটোকে যোগ করে 12 যে হবে সেই 12 হওয়ার প্রবাবিলিটি কি হতে পারে। তো যদিও প্রবাবিলিটি আমি তোমাদেরকে সম্ভাবনা করাইনি, তাও এই কোশ্চেনটার অ্যান্সার দেখে নাও যাতে পরীক্ষা আসলে পারতে পারো। এই ধরনের কোশ্চেনে মনে রাখবে দুটো ডাইসকে যদি আমি ফেলি, তাই না, দুটো ডাইসকে যদি আমি ফেলি, তো দুটো ডাইস মিলে 12 কিভাবে আসতে পারে। যে কোনো একটা ডাইসে 1 আসলে আরেকটাতে যদি মানে 12 তো আসতে হবে, তো 12 আসা 1 তো হবে না, তাহলে 12 কিভাবে হতে পারে, এখানে 6 যদি আসে আর এখানে 6, 6 আর 6 12, তাই না। তো আর তো কোনো উপায় নেই, বলছে if two dice are thrown simultaneously, দুটো ডাইসকে যদি আমরা ফেলি দুটো ডাইসের যোগফল 12 হতে হবে, দুটো ডাইসের যোগফল 12, তখনই একটাই কেস হতে পারে, প্রবাবিলিটি কি হতে পারে, একটাই কেস হতে পারে যে আমার তোমার একবার এখানেও 6 আর এখানেও 6,
দুটোতেই যদি 6 পড়ে তাহলেই আমার 12 হবে, তাহলে সামটা আমার 12 হবে, আর তো উপায় নেই। তাহলে এই সংখ্যাটা কতগুলো পেলাম, এরকম কতবার হতে পারে, কতগুলা কেস হতে পারে, একটাই কেস হতে পারে, ঠিক আছে। আর টোটাল মানে এই প্রবাবিলিটি বের করার যে নিয়ম, আমি ডিটেলসে ঢুকছি না, আমি শুধু এটাকে করার নিয়ম বলে দিচ্ছি। আর মনে রাখবে দুটো ডাইসকে যদি ফেলা যায় তাহলে কতগুলো কেস হতে পারে, মানে এমনি অ্যাজ ইউজুয়াল কত রকম ভাবে সেই ডাইস গুলো থাকতে পারে, 36 রকম। মনে রাখবে এটা, এটা মাথায় রাখবে যে দুটো ডাইস যদি একসাথে ফেলা হয় তাহলে 36 রকম ভাবে তাদের সমষ্টি আসতে পারে। মানে এখানে যদি 1 আসলো, এখানে 1 থেকে 6, এরকম এখানে 2, এখানে 1 থেকে 6, তাহলে এরকম 6 6 36টা। তো এই 36টার মধ্যে একবারই ওটার পসিবিলিটি আছে যে এরকম হতে পারে। আর টোটাল 36 রকম ভাবে পড়তে পারে, তার মধ্যে 12 আসার চান্সেস কয়বার হতে পারে, একবারই হবে, যখন এখানে 6 পড়বে, এখানে 6 পড়বে। তাহলে অ্যাকচুয়াল যে প্রবাবিলিটি সেটা হবে 36 এর মধ্যে 1, অর্থাৎ 1/36, ঠিক আছে। তো এটা হচ্ছে, এটা শিখে রাখো, যদি বাই চান্স পরীক্ষা চলে আসে তোমাদের এই অঙ্ক করে দেবে। Avinash, Bhubanesh and Chandan can complete a work in 20, 30 and 60 days respectively. If Avinash works daily and the other two work on every third day, find the number of days in which the work will be completed. Avinash আছে, ভুবনেশ আছে আর চন্দন আছে, যথাক্রমে 20 দিনে, 30 দিন আর 60 দিনে একটা কাজকে করতে পারে। আমি লসাগু নিয়ে নিলাম 60, অর্থাৎ গোটা কাজটাকে আমি 60 ধরলাম। 20 তিনে 60, 30 দুনা 60, 60 একে 60, অর্থাৎ অভিনাশ একদিনে 3 ইউনিট, আর এই ভুবনেশ একদিনে 2 ইউনিট, আর চন্দন একদিনে 1 ইউনিট করে কাজ করতে পারে। কিন্তু গল্পটা হচ্ছে যে অভিনাশ প্রতিদিনই কাজ করছে, কিন্তু ভুবনেশ আর যে চন্দন আছে তারা ওয়ার্ক অন এভরি থার্ড ডে, প্রত্যেক 3 নম্বর দিনে তারা কাজ করছে। এরকম হলো, আবার সেম জিনিস হবে, আবার 2 দিন হবে এরকম, আবার আর 3 দিনের দিন হবে এবিসি, এরকম। ব্যাপারটা বোঝা যাচ্ছে? এরকম করে গল্পটা আমাদের চলতে থাকবে। তাতে পরে কাজটা কতদিনে শেষ হবে। তো দেখো, প্রথম একদিনে অভিনাশ করবে 3 ইউনিট, তারপরে একদিনে ও 3 ইউনিট, আর 3 নাম্বার দিনে গিয়ে 3 জনেই কাজ করছে, তাহলে 6 ইউনিট, অর্থাৎ টোটাল 3 দিনে, টোটাল 3 ডেজ, 3 দিনে আমার হয়ে যাচ্ছে 6 আর 3 9, 3 12 ইউনিট। 12 ইউনিট করে কাজ আমার 3 দিনে হচ্ছে, তাহলে 60 ইউনিট যদি আমি এখান থেকে বলি, তাহলে 60 ইউনিট কাজ হতে এরকম কয়টা জোড়া লাগবে, 5টা জোড়া লাগবে। 12 ইউনিট 3 দিনে, আবার 12 ইউনিট হবে, এরকম করতে করতে মোট কয়টা এরকম 5 জোড়া লাগবে, 5টা। তাহলে 5 ইন্টু 3, 3 দিন 3 দিন করে মোট 5টা, টোটাল কত হচ্ছে, 15 দিন, টোটাল 15 দিন। তো 15 দিনে টোটাল কাজটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। তারপরে আসছে 4 men or 6 boys can complete a work in 20 days. 4 জন মেন অথবা 6 জন বয় একটা কাজকে 20 দিনে, অর্থাৎ এরাও 20 দিনে করতে পারবে, এরাও 20 দিনে। তাহলে আমি এখান থেকে মেন বাই বয় যদি বের করি, 20 20 তো কাটাই যায়, 6/4, অর্থাৎ 3/2, অর্থাৎ একজন মেন একদিনে 3 ইউনিট কাজ করলে একজন বয় একদিনে করে 2 ইউনিটের কাজ। বলছে ফাইন্ড দি নাম্বার অফ ডেজ ইন হুইচ 6 men and 8 boy will complete the same work. আচ্ছা, টোটাল কাজ কত হয়ে গেল, এটাও টোটাল কাজ, এটাও টোটাল কাজ, মান বসাই। ডি এর মান হচ্ছে কত, 2, তাহলে 6 দুনা 12 ইন্টু 20, 12 দুনা 24, 240 ইউনিট আমার টোটাল কাজ হয়ে গেল। এবারে 240 ইউনিট কাজই যদি আমি 6 জন মেন আর 8 জন বয়কে লাগাই তাহলে কতদিন লাগবে। তো দেখো, 6 জন মেন আর 8 জন বয় মিলে একদিনে কতটা কাজ করবে, একজন পুরুষ একদিনে করে 3 ইউনিট, তাহলে 3 6 18, আর একজন বালক করে 2 ইউনিট, তাহলে হচ্ছে 2 8 16, 34 ইউনিট কাজ হবে একদিনে। তাহলে 240 ইউনিট কাজ করতে গেলে তাদের টাইম লাগবে কত, এতদিন। তো 2 17 তে 34, 2 12, 120/17, এটাকে 120/17 দিন, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। অপশনে যেভাবে থাকবে, অপশনে পূর্ণ সংখ্যায় থাকলে পূর্ণ সংখ্যায় করতে হতো। ফাইন্ড দি সাম, এটার যোগফল করতে বলেছে, কিছু না, দেখো 62025, তারপরে আছে কি 6202, 6202.5, তারপরে আছে কত আবার দেখবে 620.25, তারপরে দিয়েছে 62.025, ওকে, আর 6.2025, এরকম আমাদের যোগ দিয়েছে। তাহলে এখানে তো 5 বসে গেল, এখানে 5 আর 2 এ 7 হলো, এখানেও 5 আর 2 এ 7 হলো, এখানে হয়ে গেল 5 আর 2 এ 7 আর 2 এ 9, এখানে দেখো 6 আর 2 এ 8, 2 এ 10 5 এ 15, হাতে থাকে 1, 6 আর 1 এ 7 আর 2 এ 9 আর 2 এ 11, হাতে থাকলো 1, 6 আর 1 এ 7 আর 2 এ হলো 9, 6 আর 2 এ 8, 68915 পয়েন্ট, এটা এই যা আছে অ্যান্সার সেটাই হচ্ছে আমাদের আসবে এখান থেকে। The area of three faces of a cuboid ABC centimeter square. Find the volume of the cuboid in terms of ABC.
কিউবয়েড মানে একটা আয়ত ঘন আছে এরকম। এই আয়ত ঘনকের যে তিনটে তল, দেখো আয়ত ঘনকের মোট 6টা তল হয়, কিন্তু মেন গল্প হচ্ছে তিনটে তল আলাদা আলাদা হয়, তিনটে তল আলাদা, আবার বাকি তিনটে তল এদের সাথে সমান সমান হয়। এই পাশে দুটো তল একই রকম সাইজ, এই দুটো তল একই, আর ছাদ আর মেঝে হচ্ছে একই রকম। তো তিনটে তলের ক্ষেত্রফল গুলোকে যথাক্রমে এ, একটাকে একটাকে বি, আর একটাকে মনে করো সি বলা আছে। তো এই হচ্ছে গল্প। তাহলে আমাকে তার কি বের করতে হবে? ভলিউম বা আয়তন। তো তিনটে তলের ক্ষেত্রফল আমাকে দেওয়া আছে, আমাকে বের করতে হবে আয়তন। আয়তনের ফর্মুলা মনে রাখো, আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা হয়, লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। এবার একটা গল্প দেখো, আয়ত ঘনকের যে তিনটে তল থাকে সেই তিনটে তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি হয়? একটা ক্ষেত্রফল তৈরি হয় দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দিয়ে আছে, যেটাকে আমি এ মনে করে নিলাম। আরেকটা ক্ষেত্রফল হয় প্রস্থ ইন্টু উচ্চতা, সেটাকে আমি বি মনে করে নিলাম। আর আরেকটা হয়ে যায় দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, সেটাকে আমি সি মনে করলাম। তিনটা ক্ষেত্রফল তলের, তিনটাকে আমি এবিসি এরকম মনে করলাম। এদেরকে যদি গুণ করে দিই তাহলে দেখো এল স্কোয়ার বি স্কোয়ার এইচ স্কোয়ার ইকুয়াল টু এবিসি হয়ে যাবে। আর আয়তঘনকের আয়তনের ফর্মুলা, ভলিউমের ফর্মুলা হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। অর্থাৎ আমার এল ইন্টু বি ইন্টু এইচ এর মান দরকার। তাহলে এখান থেকে আমি লিখতে পারি এল বি এইচ এর হোল স্কোয়ার ইকুয়াল টু এবিসি। তাহলে আমি এখান থেকে বলতে পারি এল বি এইচ, আমি এখান থেকে কি বলতে পারি? এল বি এইচ ইকুয়াল টু রুট ওভার এবিসি, এদিক থেকে স্কোয়ার তুললে তাহলে এটাই আমার আয়তন হয়ে গেল। দেখো এল বি এইচ ভলিউম, তাহলে আমাকে বলছিল আয়তন বের করতে হবে রুট ওভার এবিসি। The equal sides of an isosceles triangle is 5 centimeter and base is 8 centimeter. একটা সমদ্বিবাহু ত্রিভুজ আছে, এই সমদ্বিবাহু ত্রিভুজের এই দুটো বাহুর মান সমান আর এই বাহুটা আলাদা। তো এদের মানগুলো বলছে 5 সেন্টিমিটার করে, আর ভূমিটা বলছে 8 সেন্টিমিটার। তাহলে লেন্থ বের করতে বলছে হাইটের। ফাইন্ড দি লেন্থ অফ দি টপ ভার্টেক্স টু দি বেস, এখান থেকে হাইট বের করতে বলেছে। তো দেখো মনে রাখবে, সমদ্বিবাহু ত্রিভুজের যে হাইট সেটা ভূমিকে দুটো সমান ভাগে ভাগ করে, এটাকে 4 আর এটাকে 4। তাহলে এটা একটা আবার সমকোণী ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজের ভূমি যদি 4 হয়, অতিভুজ যদি 5 হয়, তো এটার মান কত হয়? হাইটটা 3 হয়ে যায়। তাহলে 3 হয়ে গেল আমাদের এটা সেন্টিমিটার অ্যান্সার। কপার, জিঙ্ক আর এটা স্ট্রনশিয়াম মনে হয়, মেবি এসএন ভুলে গিয়েছি, আর ইন দি রেশিও এত ইন অ্যান অ্যালয়। ওকে, ইফ এসএন ওয়াজ ওকে 90 কেজি, দেন ফাইন্ড দি টোটাল ওয়েট অফ দি অ্যালয়। একটা সংকর ধাতুর মধ্যে এই তিনটে জিনিস আছে, এই অনুপাতে টোটাল 90 কেজি। তাহলে টোটাল ওয়েট বের করতে হবে অ্যালয়টা। ঠিক আছে, এসএন এর ওয়েট 90, এসএন কতটা আছে? এসএন এর মান কত? 6। তাহলে 6 মানে যদি 90 কেজি হয়, তো টোটালটা কত? 13, 6, 19 আর একে 20 এর মান কত হবে? 6 এর মান যদি হয় 90 কেজি, তাহলে 20 এর মান কত হবে? 6 15 তে 90, 15 দুনা 30, 300 কেজি। টোটাল অ্যালয়টা, টোটাল সংকর যে ধাতুটা আছে তার ওজন হচ্ছে 300 কেজি। আচ্ছা, if the standard deviation of a set of data is 5 and mean is 40, find the coefficient variance. আগের দিনই রাত্রেবেলা আমি ক্লাস করিয়েছি তোমাদেরকে স্ট্যাটিস্টিক্স এর, আমি বলে দিয়েছিলাম যে যেটুকু করালাম ওর মধ্যে থেকেই তোমাদের হয়ে যাবে, তার বাইরে তোমাদের করার দরকার পড়বে না কিছু, রেলওয়ে পরীক্ষাগুলোতে যা কোশ্চেন আসছে। তো কালকে আমি প্রথমেই তোমাদের বলেছিলাম যে কোফিশিয়েন্ট অফ ভ্যারিয়েন্স কোফিশিয়েন্ট, VARIANCE, ভ্যারিয়েন্স কোএফিসিয়েন্ট যেটা আছে আমাদের, এটা বের করার ফর্মুলা আগের দিন আমি তোমাদের বলেছিলাম যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিভাইডেড বাই মিন ইন্টু 100, এটা হয় আমাদের কোএফিসিয়েন্ট, ভ্যারিয়েন্স কোএফিসিয়েন্টের মান। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তোমাকে 5 দেওয়া আছে, মিন তোমাকে 40 দেওয়া আছে, ইন্টু 100, 20 পাচ্ছে 100, 20 দুনা 40, 5 পাচ্ছে 25/2 মানে 12.5। তো ব্যাস এইটুকু কাজ তোমাদেরকে করতে হবে। ওই জন্য আগের দিনের ভিডিওটা যারা দেখোনি অবশ্যই গতকাল রাতের লাইভ ক্লাসটা দেখে নিও। Difference of compound interest and simple interest on a certain sum for 2 years at 20% per annum is 50 rupees. Find the sum. 2 বছরের জন্য 20% হারে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের অন্তর আমাকে দেওয়া আছে, সাম কত? আমি বলেছিলাম যে প্রিন্সিপাল বা সামটা, যে প্রিন্সিপালটা মূলধনটা যদি পি হয়, তাহলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের যে অন্তরের ফর্মুলা সেটা হচ্ছে সুদের হার যেটা দেওয়া থাকে তার স্কোয়ার বাই 100%, এইটা হচ্ছে তাদের অন্তর হয়। এই টাকাটাই আমাকে দেওয়া আছে 50 টাকা, মানে আসলের উপরে এত পার্সেন্টের মানই হচ্ছে 50। ব্যাপারটা বোঝা গেছে আশা করি, নাহলে আগের ভিডিওগুলো দেখো, ক্লাসটা করেছো আই থিঙ্ক কম্পাউন্ড ইন্টারেস্টের। 20 স্কোয়ার কত হয়? 400, নিচে কত হলো? 100, পার্সেন্ট তুললে আরেকটা 100, 50।
104 কত হলো 400, 2 দুনা 4, 2 50 100, 2 25 আবার 50, ঠিক? তাহলে P is equal to 50 into 25 মানে 25 5 125, 1250 হচ্ছে আমাদের আসল বা সাম। The sum of two number হচ্ছে দুটো নাম্বারের সমষ্টি 60, তাদের গসাগু এবং লসাগু দেওয়া আছে, তাহলে তাদের অনন্যকের সমষ্টি বের করো। তো এটা আমি করিয়েছিলাম, ওই কোশ্চেনটা আমি তোমাদের করিয়েছি HCF LCM যে ক্লাস করালাম রেলওয়ের জন্য, তার মধ্যে যে দুটো নাম্বার আছে মনে করে না x আর y, তাহলে তাদের সমষ্টি তোমাকে 60 দেওয়াই আছে, ঠিক? আর আমরা জানি গসাগু আর লসাগু এর গুণফল মানেই হচ্ছে নাম্বারগুলোর গুণফল, নাম্বারের গুণফল মানে গসাগু লসাগুর গুণফল, অর্থাৎ 12 ইন্টু 72। এবার আমাদেরকে বের করতে বলেছে প্রথম সংখ্যার অনন্যক মানে 1/x, পরের সংখ্যার অনন্যক এদের সমষ্টি, এটাকে করব লসাগু, উপরে হয়ে যাবে y plus x, দ্যাট মিন্স y plus x মানে x plus y, x plus y এর মান তো এখনই দেখলাম আমরা 60, আর x y এর মান হচ্ছে 12 ইন্টু 72, 12 5 60, 5/72, 5/72। পরের কোশ্চেন আসছি, ফাইন্ড দি নাম্বার অফ দি প্রাইম নাম্বারস বিটুইন 1 থেকে 55। 1 থেকে 55 এর মাধ্যমে মাঝখানে কতগুলো আমাদের মৌলিক সংখ্যা আছে 1 থেকে 55 এর মধ্যে, কি কি সেগুলো দেখো, 2 3 5 7 11, তাই না, 13, দেন হচ্ছে 17, তারপরে 19 23, 23 এর পরে আমাদের ডাইরেক্টলি 29 31, তারপরে 37 হয়ে যাবে, 41 হয়ে যাবে, 43 হয়ে যাবে, 47 হয়ে যাবে, তারপরে 49 আর হবে না, 51 হবে না, 53 হয়ে যাবে। এই সংখ্যাগুলো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা, টোটাল কতগুলো হচ্ছে 16টা আছে। 1 থেকে শুরু করে নিয়ে 55 এর মাঝখানে আমাদের 16টা প্রাইম নাম্বার, 2 3 5 7 11 13 17 19 23 29 31 33 41 43 47 আর 53, এরা হচ্ছে সকলে মৌলিক সংখ্যা, টোটাল 16টা হলো। How many cubes of side 3 cm can be made from a cuboid of dimension 18, 21 আর 27? 18, 21 আর 27 দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বিশিষ্ট কোন একটা আয়তঘনক বা কিউবয়েড থেকে, সমকোণী চৌবল থেকে আমরা কতগুলো কিউব বা ঘনক বানাতে পারবো যার একটা বাহুর দৈর্ঘ্য 3 সেন্টিমিটার? তো যখনই এরকম একটা জিনিস থেকে আরেকটাকে বানানো হয় তখন মনে রাখবে আয়তনের গল্প আসে। তো যেটাকে তুমি গলাচ্ছ মানে বানাচ্ছ যেটার থেকে, তার আয়তনটা উপরে, অর্থাৎ আর দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এটা হচ্ছে তার আয়তন। সেই আয়তনকে ভাগ দেব যে জিনিসটা বানাচ্ছি তার আয়তন দিয়ে, তাহলে সংখ্যা বেরোবে যে কতগুলো বানানো যাবে। তো যেটা দিয়ে বানাচ্ছ সেটা কি আমাদের ঘনক, আর ঘনকের আয়তনের ফর্মুলা বাহু কিউব, অর্থাৎ 3 গুণ 3 গুণ 3, বাহু কিউব মানে 3 গুণ 3 গুণ 3, 3 6 18, 3 7 21, 3 9 27, 7 6 42 ইন্টু 9, 9 দুন 18, 8 হাতে থাকলো 1, 9 4 37, 378টা বানানো যাবে এরকম কিউব বা ঘনক। A person covers two same distances at 75 km/h and 50 km/h respectively. Find the average speed of the journey. তো যখন এরকম থাকে, একই দূরত্ব অতিক্রম করে, দুটো স্পিড থাকে, তখন আমাদের যেটা গড় গতিবেগ বের করি সেটা হচ্ছে 2xy by x plus y. x বলতে এখানে 75, y বলতে 50, নিচে 75 প্লাস 50, তারপরে নিচে হয়ে গেল 125, তাই না? আর উপরে এটা থাকুক, কাটাকাটি যাবে, এখনই আমি গুণ করছি না। 25 5 125, 25 3 75, 5 10 50, 10 3 30 2 60, 60 কত হয়ে গেল, গড় গতিবেগ হলো 60। A completes a work in 40 days and B does the same work in 60 days. A একটা কাজকে 40 দিনে করে, B সেই কাজটাকে 60 দিনে করে। তাহলে আমি লসাগু নিয়ে নিলাম 120, 40 দিন 120, 60 গুণ 120, অর্থাৎ A একদিনে করবে 3 ইউনিট, B একদিনে 2 ইউনিট। They start working together, তারা একসাথে কাজ শুরু করলো, কিন্তু B leaves the work 10 days before completion, কাজ শেষ হওয়ার 10 দিন আগে ছেড়ে চলে গেছে, তাহলে কত সময় কাজটা কমপ্লিট হলো? এই ধরনের কোশ্চেন কিভাবে করতে বলেছি, আমি বলেছি আমরা ধরে নেব যে সে B যদি কাজ ছেড়ে না যেত, 10 দিন আরো কাজ করতো, তাহলে আরো কিছু কাজ এক্সট্রা হয়ে যেত। কত কাজ এক্সট্রা হতো? 10 দিনে, একদিনে B করে 2 ইউনিট করে, 10 দিনে করবে 20 ইউনিট, তার মানে 140 ইউনিট কাজ হতো সেক্ষেত্রে। আর এই কাজটা গোটা A B মিলে প্রথম থেকে শেষ অবধি করতো। A আর B মিলে একদিনে করে 5 ইউনিট, তাহলে 140 ইউনিট মানে হচ্ছে 5 দুনা 10, 5 8 40, 28 দিনে কাজটা শেষ হবে। ঠিক আছে? কেউ ভাবতে পারে স্যার এখানে তো বাড়িয়ে দিলাম না সময়টা, তাহলে স্যার তো 28 দিনই কেন হবে? তো বাড়িয়ে দিলাম তো দেখো একজন লোকও বেশি কাজ করছে, আর
তো সময় কাজটাও বেশি করাচ্ছি, কিন্তু সময়টার গল্প একই আসবে। এটা মানে ইয়ে নয় যে তোমার সময়টা আলাদা আসবে, সময়টা একই আসবে। এইভাবে করে করলে 28 নাম্বার, কিন্তু টাইম কম লাগবে। 28 দিন। এটা হচ্ছে বেসিক্যালি x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 এর মান 194 দেওয়া আছে। x কিউব মাইনাস 1 বাই x কিউব এর মান বের করতে হবে। x এটাকে আমরা লিখতে পারি x স্কয়ার এর স্কয়ার, আর এটাকে লিখতে পারি এরকম, ঠিক? মানে a স্কয়ার প্লাস b স্কয়ার, আর a স্কয়ার প্লাস b স্কয়ার মানে কি হয়, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a ইনটু b 194। এটা কাটা গেল, এই মাইনাস 2টাকে ওপারে নিয়ে গেলে প্লাস 2 হবে। আর এখান থেকে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার যদি করো, এদিক থেকে স্কোয়ার উঠলে এদিকে রুট ওভার 196, রুট 196 মানে 14। সেম প্রসেস আবার হবে, এটাকে আমি লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab ইজ ইকুয়াল টু 14। এক্স এক্স কাটা, মাইনাস 2টাকে ওপাশে নিয়ে গেলে যোগ 2 হয়ে গেল, মানে 16 হয়ে গেল। আর তাহলে এক্স প্লাস 1 বাই এক্স, আচ্ছা সরি, আমরা না এখানে এক্স প্লাস করবো না, আমরা মাইনাস করবো। এক্স মাইনাস 1 বাই এক্স এর হোল স্কোয়ার প্লাস 2ab করবো, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, কারণ আমাকে এখানে মাইনাস লাগবে। তাহলে এই প্লাস 2ab যেহেতু করা হলো, এই প্লাস 2টা অপাশে গেলে মাইনাস 2 হবে, ঠিক? তাহলে এখানে আমি লিখতে পারবো x মাইনাস 1 বাই এক্স এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 12। তার মানে x মাইনাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার 12। এবার x কিউব মাইনাস 1 বাই এক্স কিউবের ফর্মুলা হয় a মাইনাস বি হোল কিউব প্লাস 3 ইন্টু ab ইন্টু a মাইনাস বি। রুট 12 যদি হোল কিউব বলো তাহলে কি হবে, 12 রুট 12। আচ্ছা, রুট 12 কে লেখা যায় 2 রুট 3, 2 দুনা 4, ভিতরে ঢুকলে 3 এ 12। তাহলে 2 রুট 3 যদি হোল কিউব করো তো 2 এর কিউব হলো 8, আর রুট 3 এর কিউব হলো 3 রুট 3। x x তো কাটাই যাবে, x মাইনাস 1 বাই x হচ্ছে 2 রুট 3। তাহলে এখানে 8 3 24 রুট 3, আর এখানে হলো 3 দুনা 6 রুট 3, তাহলে টোটাল 30 রুট 3। কত আসলে টোটালিতে আমাদের 30 রুট 3। ওকে, নেক্সট পরের কোশ্চেন দেখে নি। An article is sold at 10% loss for এত rupees. Find the selling price if it is sold for 15% profit. 10% লসে বিক্রি করা হয়েছে এই টাকাতে, তার মানে 45,000 টাকা, মানে 10% লসে বিক্রি, মানে 90% এর মান যদি এটা হয়, তাহলে 15% প্রফিট অর্থাৎ 115% এর মান কত হলো? 0 0 কাটলো, 9 পাঁচে 500, 5 পাঁচে 25 এর 5 থাকলো 2, 11 পাঁচে 55 আর 2 57, 57,500 টাকা তাহলে হচ্ছে বিক্রি করতে হবে 15% প্রফিট করতে গেলে। ইন এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এ পারপেন্ডিকুলার ইজ ড্রন অন হাইপোটেনাস। একটা সমকোণী ত্রিভুজ আছে যার অতিভুজ হচ্ছে এটা হাইপোটেনাস। এই যে হাইপোটেনাসে একটা পারপেন্ডিকুলার ড্র করা হলো, এখান থেকে এর উপরে একটা লম্ব টানলাম, ঠিক আছে? ফাইন্ড দি লেন্থ অফ দি পারপেন্ডিকুলার। এই যে পারপেন্ডিকুলার লেন্থ আছে, এখানে কোনো ভ্যালুই দেওয়া নেই, তো লেন্থ কিভাবে আমরা বের করব? এখানে কোশ্চেনে একটু গন্ডগোল আছে, এখানে কোনো মান দেওয়া নাই, ঠিক আছে? তো বেসিক্যালি যে হ্যাঁ, ফর্মুলা যদি বলে তাহলে এরকম মনে করো, এটা যদি a হয়, এটা যদি b হয়, আর এটা যদি c হয়, তাও আর এটা যদি h বলি, তাহলে সেক্ষেত্রে এই h টা ইজ ইকুয়াল টু আমাদের হয়ে যায় ab বাই c, ঠিক আছে? ab বাই c, এইটা আমাদের একটা ব্যাপার আছে যে ab বাই c হয়, সেটা ফর্মুলাটা, বাট এখানে কোনো মান যেহেতু দেওয়া নাই তাই করতে পারছি না আমরা। তো এই ছিল আমাদের কোশ্চেন্স কিছু 30 ডিসেম্বর জিজ্ঞেস করা। আজকে হয়তো আবার পরীক্ষা হচ্ছে, এগুলো হলে আমি 1-2 দিন লেটে, আমার পক্ষে সম্ভব নয় যে আমি সাথে সাথে পরীক্ষা হবে তখন লাইভ করাই, ওই টাইমটা অতটা নেই, আর আমার একার পক্ষে সম্ভব নয়। তাও আমি 1-2 দিন পর পর একটু করে তোমাদেরকে কোশ্চেন্স গুলো এদিক ওদিক থেকে কালেক্ট করে দিয়ে যাচ্ছি, যাতে তোমরা একটা রাফ আইডিয়া পেয়ে যাও, ঠিক আছে? যেহেতু আমার পড়ানোর সাথে আমার বোঝানোর সাথে অভ্যস্ত, তাই সেভাবে বুঝতে হয়তো তোমাদের একটু সুবিধা হবে সেই কারণে। তো খুব বেশি কঠিন থাকছে না, আমি যদি অ্যানালাইসিস করে একটু বলি। কোনো শিফট গুলোতে মনে হচ্ছে একটু একটু কিছু কোশ্চেন্স এদিক ওদিক করছে, একটু একটু হাই লেভেল হালকা, বাট খুব হাই নয়, এরকম না যে পারবে না, করানো সবই প্রিভিয়াস ইয়ার টাইপেরই কোশ্চেন্স এবং সব রকমের কোশ্চেন্সই করানো। তো এগুলো দেখতে থাকো, তাহলে অবশ্যই তোমাদের হেল্প হবে। আর ফেজ 2 এর যাদের পরীক্ষা তারা রেডি হতে থাকো, খুব শীঘ্রই তোমাদের ডেট সিটি সব জানিয়ে দেওয়া হবে। তো বি প্রিপেয়ার, তার জন্য ক্লাস তো আমি করিয়ে চলেছি, সবগুলো দেখতে থাকো। আর আজকে এই ভিডিওটা দিলাম, আমাদের আজকে রাত্রে লাইভ ক্লাসটা তো অফ থাকবে, লাইভ ক্লাস যেটা হয় সেটা অফ থাকবে, কারণ যেহেতু অলরেডি আমি পাটিগণিত কমপ্লিট করে দিয়েছি, ঠিক আছে? আমাদের এরপরে অ্যাডভান্স ম্যাথ স্টার্ট হবে। আমি পোল তোমাদেরকে দিয়েছি, সেই পোলে ম্যাক্সিমাম এখন যা ভোট চলছে সেই হিসাবে তোমাদের জিওমেট্রি এগিয়ে আছে, জ্যামিতি এগিয়ে আছে। তো দেখো আমি বলে দিই, জ্যামিতি আগিয়ে আছে ঠিকই, বাট এই নয় যে জ্যামিতিতে আমি পুরো কনসেপ্ট ধরে ধরে এখন করাবো।
সেটা তো আলাদা ক্লাস, যেটা আমি শুরু করেছিলাম অনেকদিন আগে, স্টপ হয়ে আছে, সেখান থেকে কন্টিনিউ করব। বাট এখন আমরা কোশ্চেন্স করব জ্যামিতি থেকে, বেশ কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স এসএসসি তে আসা, রেলওয়েতে আসা, এগুলো নিয়ে হবে। আর এগুলো যেহেতু অ্যাডভান্স ম্যাথস একদিনে পার করা সম্ভব নয়, এগুলো কিন্তু এক একটা 2 দিন বা 3 দিন করে ক্লাসেস চলবে। মেইন 4 টা টপিক আছে: অ্যালজেব্রা, ট্রিগোনোমেট্রি, মেন্সুরেশন, জিওমেট্রি। এক একটা ক্লাস মোটামুটি 3 দিন 4 দিন করে চলবে। এক দিন আমরা 20 টা 25 টা করে কোশ্চেন্স এরকম করে করব। ঠিক আছে? তো আমার আজকে একদিন তো টাইম লাগবেই এগুলোকে প্রিপারেশন করতে, এই নোটস গুলোকে, জ্যামিতির এগুলোকে কিভাবে করে কোশ্চেন্স কালেক্ট করতে। আজকে রাতের 8টার লাইভ ক্লাসটা অফ থাকবে, সেই জায়গায় আমি তোমাদেরকে এই ভিডিওটা দিয়ে দিচ্ছি আজকে। ঠিক আছে? রাত্রেবেলা 8টার লাইভ ক্লাসের আগেই আমি তোমাদের জন্য এটা দিয়ে দিলাম। এটাকে দেখো। ঠিক আছে? দেখতে দেখো, এখান থেকে কোশ্চেন্স গুলো অল্প প্র্যাকটিস করো। আর এটুকুই বলার ছিল। তো ওটা চলে আসবে, অসুবিধা করো না। আর হচ্ছে গিয়ে, যদি এখনো স্মার্ট ম্যাথস এর টেলিগ্রাম চ্যানেল যুক্ত না হয়ে থাকো, যুক্ত হয়ে নাও। তাহলে এই কোশ্চেন্স এর কালেকশনস গুলো তোমরা ওখানে পেতে থাকবে। আর ফেসবুক পেজকেও চাইলে লাইক করতে পারো। নেক্সট ভিডিওতে দেখা হবে। এই ভিডিওতে এইটুকুই। টিল দেন গুড বাই, টেক কেয়ার এন্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।